নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো যত ব্যাংকিং অ্যাসপিরেন্টস আছে এই মুহূর্তে, যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন করছো, তোমাদের সকলের এখন চোখ নিশ্চয়ই সেট হয়ে আছে এসবিআই ক্লার্ক এক্সামের প্রতি। এসবিআই ক্লার্কের জন্য তোমরা সকলেই খুব ভালোভাবে প্রস্তুতি করছো, উন্মুখ হয়ে আছো। পরীক্ষার কবে অ্যাডমিট কার্ড বেরোবে সেটার জন্য অনেকেই ওয়েট করে আছো। এবং তার সাথে যেটা ব্যাপার হচ্ছে, সবাই এখন রেগুলার প্র্যাকটিস আর মক টেস্টের মধ্যেই আছো। এবার সমস্যা হচ্ছে তাদেরকে নিয়ে, যাদের মক টেস্টে একটু মার্কস কম আসছে এখনও, বা হয়তো পার্সেন্টাইল ঠিকঠাক জায়গায় আসছে না, অ্যাকিউরেসি আসছে না। তো তোমাদের কি করা উচিত? মানে তোমরা হয়তো নার্ভাস হয়ে পড়ছো যে আমাদের তাহলে এতদিনের প্রস্তুতিটা কি বৃথা হয়ে যাচ্ছে, আমাদের কি প্রস্তুতির জায়গাটা আমরা খারাপ করে ফেলছি বা নষ্ট হয়ে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। তো বা যারা বিগিনার্স আছো, যারা হয়তো প্রথমবার এক্সাম দিতে চলেছো, তাদের ক্ষেত্রে আমি এই কথাগুলো বলবো যে দেখো, মক টেস্টের কিছু জিনিসপত্র আমাদের খেয়াল রাখতে হবে, যেগুলো আমরা অনেক সময় ওভারলুক করে যাই। তার জন্য আমাদের খুব ভালো কনসেপচুয়াল ডেপথ থাকা সত্ত্বেও, ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও, ভালো প্র্যাকটিস থাকা সত্ত্বেও আমরা আশানুরূপ যে রেজাল্ট, সেই রেজাল্টটা থেকে আমরা বঞ্চিত হই। তো সেই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। তো সব থেকে আগে যে জিনিসটা বুঝতে হবে, যেটা আমিও শুরুর দিকে যখন পরীক্ষা দেওয়া স্টার্ট করি, মক টেস্ট দিতাম, পরীক্ষা দেওয়া যখন স্টার্ট করি, তখন আমি এই সিচুয়েশনটা ফেস করেছিলাম। আমরা যেটা করি, আমরা প্রিভিয়াস ইয়ার কাট অফস দেখে পড়ে আমরা সেই কাট অফটাকে একটা বেঞ্চমার্ক মনে করে নিই, এবং মনে করে নিই যে আমাকেও এক্সামে গিয়ে অত মার্কসেরই কোয়েশ্চেন্স করে আসতে হবে। লাইক যদি কোনো বছর 82, 83, 85 এরকম টাইপের যদি কাট অফ আমরা দেখে থাকি প্রিলিমিনারি স্টেজে, তো আমরা মনে করি যে ভাই আমাকে তো অ্যাটলিস্ট 90 মার্কসের অ্যাটেম্প্ট রাখতে হবে, আদারওয়াইজ তো কিছু হওয়ার নয়, বা অ্যাটলিস্ট 87, 88 তো করে আসতেই হবে, আদারওয়াইজ কিছু হওয়ার নয়। তো আমরা ওইটাকে না একটা বেঞ্চমার্ক সেট করে নিই যে হ্যাঁ, এইটাই আমাকে করতে হবে, এবং আমরা মক টেস্টগুলোকে ওই লেভেলেই নিয়ে চলি। এবার আমাদেরকে বুঝতে হবে যে স্কোরটা আমরা দেখতে পাচ্ছি অ্যাজ আ কাট অফ, সেটা কিন্তু একটা নর্মালাইজড স্কোর। নর্মালাইজেশন কী জিনিস সেটা তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের ক্ষেত্রে বলে রাখি যে আমাদের যে কম্পিটিটিভ এক্সামসগুলো হয়, এগুলো ডিফারেন্ট শিফটসে হয়। এমন তো না যে একটাই শিফট হবে, মাল্টিপল শিফটে এক্সাম হয়, এবং এক একটা শিফটে তোমার হচ্ছে এক এক রকম টাইপ অফ কোয়েশ্চেন্স থাকে, মানে কোয়েশ্চেনের সেটসগুলো আলাদা আলাদা থাকে। তো এবার জরুরি নয় যে প্রত্যেকটা শিফটেই তোমার কোয়েশ্চেনের লেভেল সমান সমান হবে। কোনো শিফটে হয়তো একটু মডারেসি বেশি আছে, কোনো শিফটে হয়তো একটু বেশি ইজি কোয়েশ্চেন চলে আসে। তো এরকম টাইপের জিনিসগুলো কিন্তু আমরা ন্যাচারালি দেখতে পাই এক্সামের ক্ষেত্রে। তো যখন ওই সিচুয়েশনটা অ্যারাইজ করে, তো স্বাভাবিক ব্যাপার, যার ইজি শিফট এসছে সে বেশি অ্যাটেম্প্ট করবে এবং বেশি স্কোর ওখান থেকে ফেচ করতে পারবে। যার একটু মডারেট শিফট এসছে, তার অ্যাটেম্প্ট অটোমেটিক একটু কম হবে, এবং অটোমেটিক তার স্কোরও একটু আমরা কম দেখতে পারবো। তো এবার তাহলে তো আমরা তুলনাটা করবো কী করে? দুটো তো সেম গ্রাউন্ডে জিনিসটা আসলো না। তো এই তুলনাটা করার জন্যই আমরা করা হয়, মানে এক্সামিনার্সের পক্ষ থেকে করা হয় নর্মালাইজেশন। নর্মালাইজেশন করলে পরে কী হয় না, নর্মালাইজেশন করলে পরে তোমার যে মানে পরীক্ষার যে লেভেলটা, সেটা একটা মানে নির্দিষ্ট জায়গায় আমরা নিয়ে আসি। এতে করে কি হয়, যাদের ইজিয়ার শিফটে পেপার এসেছিল, অনেক সময় তাদের নাম্বার কিছু মার্কস কমে, ঠিক আছে। আর যাদের মডারেট শিফটে মানে যাদের এক্সাম দিচ্ছে, তাদের কিছু মার্কস বাড়ে, এরকম করে একটা অ্যাডজাস্টমেন্ট হয়। তো আমরা যেটা দেখতে পাই সেটাকে আমরা বলি নর্মালাইজড স্কোর। এবার দেখা যাচ্ছে তুমি হয়তো এক্সাম দিতে গেছো, এবং এক্সাম দিতে গিয়ে দেখা যাচ্ছে তোমার যে শিফট, সেই শিফটটা একটু মডারেট চলে এসছে। ওই শিফটে খুব ভালো প্রিপারেশন যারা করে গেছে, তাদেরও দেখা যাচ্ছে 77, 78 ইজ এ গুড, মানে গুড অ্যাটেম্প্ট মানা যেতে পারে। 77, 78 একটা ভালো অ্যাটেম্প্ট হিসেবে কনসিডার করা যেতে পারে। ওই শিফটে আদারওয়াইজ পারফরমেন্স এর চেয়ে বেটার সম্ভব না। আবার দেখা যাচ্ছে তোমারই পরের শিফটে বা আগের শিফটে কেউ এক্সাম দিয়ে বেরিয়েছে, তার শিফট খুব ইজি ছিল, সে দেখা যাচ্ছে ইনফ্যাক্ট 90 অব্দি অ্যাটেম্পটস করে এসছে। তো এই যে ডিফারেন্স, ন্যাচারালি এতটা ডিফারেন্স হয় না, বাট স্টিল সে তোমার থেকে দেখা যাচ্ছে কিছু বেশি অ্যাটেম্প্ট করে এসছে। এবার তোমরা মনে করতেই পারো যে তাহলে তো ভাই আমার অ্যাটেম্পটা তো হয়নি, তাহলে আমার নিশ্চয়ই কোয়ালিফিকেশন হওয়ার কোনো চান্সেসই নেই, কোয়ালিফাই করার আমার কোনো চান্সেসই নেই। কিন্তু সারপ্রাইজিংলি দেখা যায় রেজাল্ট বেরোনোর পর উল্টো জিনিসটা ঘটে, বরং তোমার যাদের হয়তো কম অ্যাটেম্প্ট হয়েছে, তারা দেখা যাচ্ছে অনেক সময় প্রিলিমিনারি কোয়ালিফাই করে বেরিয়ে যায়। যারা বেশি অ্যাটেম্প্ট করেছিল তারা দেখা যাচ্ছে কোয়ালিফাই করতে পারে না। এই জিনিসগুলো কিন্তু ঘটে, এগুলো আমরাও দেখেছি এক্সাম দিতে দিতে। আমার নিজের সাথেও এই ঘটনা বেশ বহুবার ঘটেছে। তো আমি যেটা বলবো যে নাম্বার অফ অ্যাটেম্পটসের দিকে ফোকাস না করে, যেটা তোমাদের টার্গেট হওয়া উচিত, যে দ্য ওয়ে ইউ আর অ্যাপ্রোচিং দ্য পেপার, অ্যাপ্রোচটাকে তোমার ঠিক রাখা দরকার, যে যেন ম্যাক্সিমাম অ্যাচিভেবল মার্কস ওই পেপার থেকে তুমি যেন তুলে আনতে পারো। এইটা তোমাকে ঠিক রাখতে হবে। আমাদেরকে অলওয়েজ বুঝতে হবে এটা কোনো পাস মার্কের গেম নয়, এটা হচ্ছে কম্পিটিশনের গেম। অর্থাৎ তোমার চেয়ে তোমার পারফরমেন্সটা যেমন ম্যাটার করছে, তেমনি তোমার যারা কম্পিটিটার, আদার্স যাদের সঙ্গে তুমি কম্পিট করছো, তাদের পারফরমেন্সের সাপেক্ষে তোমার পারফরমেন্সটাকে বিচার করা হবে। এবার অটোমেটিক ব্যাপার, এটা কমন সাইকোলজি, যদি এটা তোমার মডারেট শিফট, একটা ডিফিকাল্ট পেপার যদি তোমার হাতে থাকে, এবং তুমি যদি খুব ভালো লেভেল প্রিপারেশন করে থাকো, তো ইউ উইল বি দ্য বেস্ট পারফর্মার অন দ্যাট। তুমি সব থেকে বেস্ট পারফর্মার হিসেবে ওখানে বিবেচিত হবে। এবং বাকিরা যারা আছে, তাদের অ্যাটেম্প্ট যাই করুক না কেন, তাদের অ্যাটেম্প্ট তোমার থেকে কমই থাকবে। তোমার যদি পারফরমেন্স, মানে প্রিপারেশন এবং পারফরমেন্স একদম টপ নচ জায়গায় থাকে, তো তোমার চিন্তা করার কোনো কারণ নেই। তাতে করে তোমার যত কম অ্যাটেম্প্টই হোক না কেন, ইউ উইল শাইন। এটা বাস্তব কথা।
তাই আমাদেরকে মক টেস্ট দেওয়ার সময় তো এটাকে ফোকাস রাখতে হবে, আমরা আগে থেকে কোনো বেঞ্চমার্ক রাখবো না পেপারে দেওয়ার আগে, কারণ পেপারের ডিফিকাল্টি এবং পেপারের লেভেলের উপর ডিপেন্ড করছে যে ওই পেপারের গুড অ্যাটেম্পটস কী হতে পারে, ওই পেপারের কাট অফ কত যেতে পারে, এইটা হচ্ছে পেপারের লেভেলের ওপর ডিপেন্ড করছে। তাই আমরা আগে থেকে একটা প্রি ডিটারমাইন্ড কোনো নাম্বার সেট করবো না মাথার মধ্যে, যে 85 করে আসতে হবে, 87 করে আসতে হবে। যখন আমরা এইটাকে সেট করে নিই না আগে থেকে গোল, তখন আমাদের কি প্রবলেম হয়, আমরা আগে থেকে নার্ভাস হতে শুরু করি এবং আমরা আগে থেকে ভেবে নিই যে এটা করবো সেটা করবো, এটা এখান থেকে এত মার্কস করবো, ওখান থেকে কত মার্কস করবো, একটা প্ল্যান বানিয়ে নিই। আর এক্সামে যখন আমরা পেপার ফেস করি তখন দেখি আমাদের প্ল্যান অ্যাকর্ডিং কিন্তু পেপারই আসেনি, পেপারে পুরো জিনিসটাই উল্টোপাল্টা হয়ে গেছে। আমরা ভেবেছি তো কোয়ান্টসে 35 আউট অফ 35 অ্যাটেম্প্ট করে আসবো, দেখা যায় কোয়ান্টস আমার বেশ মডারেট লেভেল চলেছে, 27-28 বেশি আমার অ্যাটেম্প্ট হলো না। আমরা ভেবে আসি যে হয়তো ইংলিশ আমার অত স্ট্রং নয়, ওই 20-22 মতন করতে পারলেই যথেষ্ট, দেখা যাচ্ছে ইংলিশ বরং ইজি চলে এসছে, ইংলিশে আমি 25-26 অব্দি করে ফেলতে পেরেছি। তো এইভাবে ব্যালেন্স হয় জিনিসপত্র, ঠিক আছে, এইভাবে জিনিসপত্র ব্যালেন্স হয়ে যায়। তো আমরা আগে থেকে কোনো প্রি ডিটারমাইন্ড কোনো গোল সেট করবো না যে এটা করলে এটা করবো, ওটা করলে ওটা হবে, এরকম হলে এরকম হবে, নট লাইক দ্যাট। আমরা এরকম করে কোনো গোলস সেট করবো না, রাদার আমরা ফোকাস করবো পেপারের প্রতি, পেপার যেমন আসছে আমরা তেমনভাবে জিনিসটাকে নিয়ে চলবো। যেমন ম্যাথসে আমার যেগুলো পসিবল অ্যাটেম্পটস আমি সেগুলো করবো, ইংলিশে যেগুলো পসিবল অ্যাটেম্পটস আমরা সেগুলো করবো, রিজনিংও আমরা তাই করবো। এবার পেপার অ্যাপ্রোচ আমাদের কী করে করা উচিত, সবথেকে বড় জিনিস আমরা অনেক সময় করি যেটা মাথার মধ্যে সেট করে নিই, আগে থেকে গোল সেট করে নিয়ে যে প্রবলেমটা হয় যে আমরা যদি মনে করি যে হ্যাঁ ম্যাথসে ভাই আমি 35 আউট অফ 35 আমি অ্যাটেম্প্ট করবো, এই করবো সেই করবো, তখন আমাদের কী হয়, দেখা যাচ্ছে আমার মডারেট পেপার যদি এসেও থাকে, কোনো একটা কোয়েশ্চেন আমি দেখা যাচ্ছে স্টাক হয়ে যাচ্ছি, আটকে যাচ্ছি, তা সত্ত্বেও আমার মাথায় একটা জিনিস সেট হয়ে যায় কি না ভাই আমাকে এখানে ফুল মার্কস করতে হবে, আমি এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেনও ছাড়তে পারবো না। তখন আমরা ওই আটকে যাওয়া কোয়েশ্চেনটাকে নিয়েও জোর জবরদস্তি আমরা ফেসে যাই যে না এটাকে আমি ছাড়তে পারবো না, এটা ছেড়ে দিলে তো আমার ফুল মার্কস হচ্ছে না, আমি তো কোয়ালিফাই করতে পারবো না। কিন্তু দেখা যায় ওই পেপারটা ওইভাবে তৈরিই হয়নি যে তুমি ওখান থেকে ফুল মার্কস তুলে আনো, ওই পেপারে সব থেকে বেস্ট পারফর্মার যে সেও ফুল মার্কস তুলতে পারবে না অ্যাকর্ডিং টু দ্য টাইম ফ্রেম, ঠিক আছে, টাইম ফ্রেমটা যেরকম দেওয়া আছে তার হিসাবে কিন্তু সেও ফুল মার্কস অ্যাচিভ করতে পারবে না। কিন্তু আমরা ভুলটা করি কোথায়, আমরা মনে করি যে না এখান থেকে আমাকে ফুল মার্কস করতে হবে, আমরা সেটার জন্য লেগে থাকি, এন্ড অফ দ্য মোমেন্ট কী হয়, আমরা যখন রিয়েলাইজ করি যে না এই কোশ্চেনটা হওয়ার নয়, এটা ছেড়ে আমাকে অন্য কোশ্চেনের দিকে শিফট করা উচিত, ততক্ষণে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, ইটস অলরেডি টু লেট। তো এই জিনিসগুলোতে আমাদের সাবধান হতে হবে, আমাদেরকে দেখতে হবে যে যে কোশ্চেনটা আমি অ্যাটেম্প্ট করছি সেই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করতে গিয়ে যদি আমার এক চান্সে নেমে গেল খুব ভালো কথা, যদি না নামতে চায় কোনো রকম ডাউটস মানে স্লাইটেস্ট অফ ডাউট মনে হয় যে না ভাই এটাতে কোনো ডাউট লাগছে, লিভ ইট, সঙ্গে সঙ্গে কোশ্চেনটাকে ছেড়ে দাও এবং ছেড়ে দিয়ে তুমি অন্য কোশ্চেন্স পেপারের মধ্যে অ্যাটেম্প্ট করো, কোনো কোশ্চেনে আটকে যেও না, আমার বক্তব্যটা হচ্ছে এইখানে। অন্য কোশ্চেন্সগুলোকে তোমরা অ্যাটেম্প্ট করো, ভালো করে গোটা পেপারটা কমপ্লিট করো, তারপর যখন তোমার কাছে টাইম বাঁচবে লাস্টে তখন তুমি আবার ফিরে এসে ওই কোশ্চেনটাকে ধীরে সুস্থে অ্যাটেম্প্ট করো। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সত্যি টাইম বাঁচে এন্ড মোমেন্টে, তুমি পেপারের লাস্ট মোমেন্টে যখন তুমি আনঅ্যাটেম্পটেড কোশ্চেন্সের দিকে ফিরে যাও ঠান্ডা মাথায় করার দরুন, তখন দেখা যায় ওই কোশ্চেনটা হয়ে যায়, হয়তো ফার্স্ট অ্যাটেম্পটে কোশ্চেনটা নামতে চাইনি বাট ঠান্ডা মাথায় করার জন্য পরবর্তী অ্যাটেম্পটে কোশ্চেনটা কিন্তু সলভ হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অনেকবার পেপারে দেখা গেছে এই ধরনের ঘটনা ঘটে। এবং এতে করে এই যে অ্যাপ্রোচের ডিফারেন্সটা, দুটো ক্যান্ডিডেট, কেউ একজন এই স্মার্ট ওয়েতে অ্যাপ্রোচ করছে, কেউ দেখাচ্ছে যে কোশ্চেনটা পারছি না সেটাকে নিয়ে পড়ে থাকছে, এবার যেটাকে নিয়ে পারছি না সেটাকে নিয়ে পড়ে থাকতে গিয়ে টাইম ওয়েস্ট করে, উল্টে দেখে পেপারের পরবর্তী ধাপে যেগুলো ইজিয়ার কোয়েশ্চেন্স আছে, যেগুলো সহজে ডুয়েবল কোয়েশ্চেন আছে, সেইগুলো করার জন্য সে আর টাইম পায় না, তার পেপারের অ্যাটেম্পটসও খারাপ হয়, তার গোটা পেপারটাই নষ্ট হয়ে যায় এবং তাদের আলটিমেটলি কোনো ফলাফল সেখান থেকে ভালো পাওয়া যায় না। তো এই ধরনের প্রবলেমসগুলোর জন্য আমাদের অনেক সময় পেপারের অ্যাপ্রোচ খারাপ হওয়ার জন্য আমাদের কিন্তু মার্কস কমে, আমরা ঠিক জায়গাটাকে কোয়ালিফাই করতে পারি না এবং আমরা ভাবি যে আমাদের প্রিপারেশনে গন্ডগোল আছে বা আমাদের কোথাও কিছু ভুল হচ্ছে, আমাদের স্পিড আসছে না, আমাদের এই হচ্ছে না, আমাদের সে হচ্ছে না, আমরা ফালতু জিনিস নিয়ে ওয়ারিড হতে শুরু করি, কিন্তু প্রবলেমটা অ্যাকচুয়ালি অন্য জায়গায় দাঁড়িয়ে থাকে। সেম জিনিসটা আমি বলবো যে রিজনিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এবার কেউ বলে রিজনিং তোমরা স্টার্ট করো পাজল দিয়ে আগে, কেউ বলে মিসেলেনিয়াস সেকশন দিয়ে, এবার ইটস অল আপ টু ইউ, যে স্ট্র্যাটেজিতেই তোমরা যাও না কেন আগে সেই স্ট্র্যাটেজিটা বাড়িতে বেশ কিছু মক টেস্টে অ্যাপ্লাই করে দেখবে। তুমি যদি মনে করো রিজনিং তুমি পাজল দিয়ে আগে স্টার্ট করতে চাইছো, তুমি তাতে কমফোর্টেবল, তো পাজল দিয়ে স্টার্ট করতে তুমি অন্তত 4-5টা মক টেস্ট দিয়ে দেখো যে তুমি কতটা কমফোর্টেবলি সেই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারছো। একটা রিজনিং পেপার, একটা ক্রিকেট ম্যাচে যেরকম ওপেনিং ব্যাটসম্যান হয়ে নামাটা কিন্তু একটা আলাদা মাইন্ডসেট, মিডল অর্ডারে নামাটা একটা আলাদা মাইন্ডসেট, ব্যাটসম্যান সবাই ভালো কিন্তু ওপেনিং ব্যাটসম্যান হওয়ার জন্য যে মাইন্ডসেটটা দরকার সেটা কিন্তু সবার মধ্যে থাকে না। ঠিক তেমনই একটা রিজনিং পেপারকে তুমি যদি সিটিং বা পাজল দিয়ে তুমি যদি স্টার্ট করো তো সেইটা কিন্তু একরকমের মাইন্ডসেট, আবার তুমি যদি মিসেলেনিয়াস দিয়ে স্টার্ট করো সেটা একরকম মাইন্ডসেট। তো তোমার যদি রিজনিং মানে সিটিং পাজল দিয়ে স্টার্ট করার মাইন্ডসেটটা যদি স্ট্রং থাকে তো সেটা 4-5টা মক টেস্ট দিয়ে দেখে না তুমি পারছো নাকি, যদি পারছো তাহলে ওয়েল অ্যান্ড গুড, অ্যাপ্লাই দ্যাট স্ট্র্যাটেজি অন ইউর মক টেস্ট, মানে অন ইউর রিয়েল টেস্ট, সরি।
কিন্তু যদি তুমি দেখো যে না তোমার দ্বারা হচ্ছে না, তুমি বেশি প্রেশারে চলে আসছো এবং সেই প্রেশারের চক্করে তোমার পাজলসগুলো সলভ হতে চাইছে না, মিলছে না, প্রবলেম হচ্ছে, তো আমি বলবো মিসেলেনিয়াস সেকশন দিয়ে আগে রিজনিং স্টার্ট করো। মিসেলেনিয়াস পুরো কমপ্লিট করার পর তারপর তুমি মুভ অন করো পাজলসের দিকে। আই এম মানে অ্যাসিওরিং ইউ যে তোমার অবশ্যই এই জায়গাটাতে তুমি সাকসেসফুল হবে। আমি নিজেই ভুলটা করেছিলাম বলে তোমাদেরকে বলছি, কারণ আমি আমার যখন ফার্স্ট টাইম যখন 2021 আরআরবি পিওর যখন আমি মক টেস্ট মানে এক্সাম দিতে যাই, তখন আমার এই প্রবলেমটা হয়েছিল। আমি আরআরবি পিও ক্লার্ক দুটোতেই প্রবলেম হয়েছিল। আমি রিজনিং সেকশন স্টার্ট করেছিলাম হচ্ছে পাজল সেটিং দিয়ে আগে, এবং তাতে করে কী হয়, ফার্স্ট পাজলেই আমি স্টার্ট হয়ে যাই এবং নার্ভাস হয়ে যাই, এবং তাতে করে আমার গোটা পেপারের ব্যালেন্সটাই নষ্ট হয়ে গেছিলো। আর এই ধরনের পেপার এতটাই ফাস্ট পেস্ট পেপার, মানে তোমার ভাবার বা থামার বা দাঁড়ানোর কোনো সময় নেই, তোমাকে ফটাফট 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 করতে 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 যেতে হবে। কোনো একটা জায়গাতে যদি তোমার রিদিমটা ব্রেক হয়ে যায় না, সেই রিদিমটাকে রিগেন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। রিদিম একটা নিজের তোমাকে তৈরি রাখতে হবে অলওয়েজ। আর এই রিদিমটা তৈরি করবে রেগুলার মক টেস্ট দিয়ে দিয়ে, এই স্ট্র্যাটেজিগুলোকে ঠিক করে করে। এবং রিজনিংয়ের ক্ষেত্রে একটা ভালো স্ট্র্যাটেজি অবশ্যই আগে যে মিসেলেনিয়াস অ্যাটেম্প্ট করা, সেফ স্ট্র্যাটেজি আমি বলবো মিসেলেনিয়াস অ্যাটেম্প্ট করা, তারপর হচ্ছে সিটিং পাজলের দিকে যাওয়া। মিসেলেনিয়াসের মোটামুটি অ্যাভারেজ 10 থেকে 15টা মতন তুমি কোশ্চেন পাবে। তো সেই 15টা কোশ্চেন তুমি যদি অ্যাটেম্প্ট করো না, তুমি দেখো যে আমার 15 মার্কসের অ্যাটেম্প্ট অলরেডি হয়ে গেছে, তখন না মনে একটা আলাদা কনফিডেন্স চলে যে হ্যাঁ আমি ঠিক জায়গায় আছি। এবং তারপর তুমি পাজল সেটিংগুলোকে ঠান্ডা মাথায় অনেকটা হ্যান্ডেল করতে পারবে। আর ঠান্ডা মাথায় করাটাই হচ্ছে মেন দরকার, এটা নাম্বার 1 পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, যে মানে ম্যাথসের ক্ষেত্রে অনেকে হয় অ্যারিথমেটিক দিয়ে স্টার্ট করতে যায়। যদি অ্যারিথমেটিক দিয়ে স্টার্ট করতে যাও, অ্যারিথমেটিক এমনিতেই একটা গোলমেলে জায়গা, অনেকেরই গোলমাল হয় জায়গাটাতে, তো বেটার হচ্ছে সহজ জিনিস যেগুলো সেগুলোকে আগে ফেস করো। স্পিড ম্যাথস, স্পিড ম্যাথসে যা কিছু কোশ্চেন তুমি পাচ্ছ সেগুলোকে আগে তুলে নাও। ওগুলোকে তুলে নেওয়ার পর যখন তুমি দেখবে যে বোর্ডে কিছু তোমার অ্যাটেম্প্ট হয়ে গেছে, হ্যাঁ, যেটা ক্রিকেটের ক্ষেত্রে, মানে ক্রিকেটের সঙ্গে আমাদের এই মক টেস্টের প্রচুর মিল আছে। কারণ ক্রিকেটেও যখন দেখবে নতুন ব্যাটসম্যান যখন নামে, তো সেট হতে একটু টাইম নেয়, বেশ কিছু বলস খেলে, এবং তারপরে কি করে যে যখন আস্তে আস্তে স্কোর চলে আসে একটা বোর্ডে, যখন তার একটা স্কোর রিফ্লেক্ট করে, তখন সে কিন্তু আস্তে আস্তে ভালো করে মেরে খেলা শুরু করে। তো ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম টাইপেরই জিনিস যে প্রথমে একটু কনফিডেন্স গেইন করে নেওয়ার জন্য আমরা ইজিয়ার কোশ্চেন্সগুলোকে হ্যান্ডেল করবো, তারপর আমরা অ্যারিথমেটিকের দিকে বা আরও যে সেকশনসগুলো আছে সেগুলোর দিকে আমরা সুইচ করবো। ইংলিশের ক্ষেত্রেও তাই। ইংলিশের ক্ষেত্রে আরসি বাদ দিয়ে বাকি যা কিছু আছে গ্রামাটিক্যাল সেকশন, সেগুলোকে আগে করে নেবো, লাস্টের দিকে আমরা আরসিকে টাইম দেবো। প্রথমে আরসিকে টাইম দিতে গেলে অনেক সময় হয় কি হচপচ হয়ে যায় জিনিসপত্র। এবার এগুলো আমি ফলো করেছি অ্যাজ আ সেফ স্ট্র্যাটেজি। তোমাদের যদি অন্য কোনো ডিফারেন্ট স্ট্র্যাটেজিস থেকে থাকে, তোমরা সেটাকে নিশ্চয়ই ফলো করতে পারো, কিন্তু সেটাকে আগে বাড়িতে মক টেস্ট দিয়ে ভালো করে তোমাদেরকে গ্রিপে আনতে হবে জিনিসটাকে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এগুলো কিছু সম্ভাব্য কারণ যেটার জন্য আমার মনে হয় তোমাদের মক টেস্টের হয়তো আশানুরূপ ফলাফল হচ্ছে না, দীর্ঘ প্রিপারেশন, ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও। তো আরেকবার যদি রিক্যাপ করে দিই যে সঠিক স্ট্র্যাটেজি এই দিকটাতে আমাদেরকে ফোকাস করতে হবে। আর আরেকটা জিনিস যদি বলি, সেটা হচ্ছে আমাদেরকে আগে থেকে কোনো বেঞ্চমার্ক সেট করলে চলবে না যে আমি এত মার্কসের অ্যাটেম্প করবো, অত মার্কসের কোশ্চেন করবো। আমরা সবসময় মক টেস্ট দেবো, পার্সেন্টাইল চেক করবো যে কত পার্সেন্টাইল আমাদের স্কোর আসছে, এবং তার অ্যাকর্ডিং আমরা সেটাকে বিচার করবো যে হ্যাঁ আমাদের ভালো টেস্ট হলো কি খারাপ টেস্ট হলো কি হলো। আর সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, বেশি অ্যাটেম্পটস করার থেকে পরীক্ষায় বেশি অ্যাকিউরেসিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কম অ্যাটেম্পটসে ভালো অ্যাকিউরেসি অলওয়েজ বেটার রাদার দেন বেশি অ্যাটেম্পট কিন্তু মানে খারাপ অ্যাকিউরেসি, ঠিক আছে? কারণ আমি নিজে দেখেছি, আমার একটা এক্সাম্পল দেবো, আইবিপিএস ক্লার্ক এক্সাম আমি মাত্র 77 অ্যাটেম্প্ট করতে পেরেছিলাম। আমার একটু অ্যাপ্রোচের গন্ডগোলের জন্য আমি দুখানা ইনইকুয়ালিটির কোশ্চেন আমি মিস করে গেছিলাম। আমি মানে জাস্ট বুঝতেই পারিনি যে ইনইকুয়ালিটির 2-3টে কোশ্চেন লাস্টে রয়ে গেছে। পরে যখন খেয়াল করছি আর টাইম নেই, জাস্ট 5 সেকেন্ড টাইম বেঁচে আছে, ওর মধ্যে আর আমি করতে পারলাম না। এবার তাতে করে আমার 3টে কোশ্চেন অ্যাটেম্প্ট মিস হয়ে যাওয়া, মানে তাও বা অত ডুয়েবল ইনইকুয়ালিটি লেভেলের কোশ্চেন, মানে তোমরা বুঝতেই পারছো যে কতটা বড় ব্লান্ডার। আমি তো ভেবেছিলাম আমার হবেই না। বাট মানে মজার বিষয়, আমার অ্যাকিউরেসি ভালো থাকার জন্য নর্মালাইজেশন বেনিফিট পেয়ে আমি 77 অ্যাটেম্প্ট করেছিলাম, আমার স্কোর ছিল 84 বা 85 সামথিং। কাট অফের থেকে অনেকটাই বেশি মার্কস সিকিওর করে আমি সেফলি মেন্সের জন্য আমি এগিয়ে গেছিলাম। তো এটা একটা বিরাট বড় ঘটনা ছিল আমার কাছে, এবং বিরাট বড় একটা শিক্ষা ছিল যে হ্যাঁ, যে তাহলে তুমি অ্যাটেম্পটস কম হলেও তোমার অ্যাকিউরেসি ঠিক জায়গায় থাকলে তুমি কতটা বেনিফিট পেতে পারো, ঠিক আছে? তো এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। আবার অনেক ক্ষেত্রে এমনও হয় যে আমি শুনেছি অনেকের কাছে 82, 85, 90 অ্যাটেম্পটস করা সত্ত্বেও তারা দেখা যায় প্রিলিমস কোয়ালিফাই করতে পারছে না, অনলি বিকজ অফ অ্যাকিউরেসি, ঠিক আছে? তাহলে এই পয়েন্টসগুলো খেয়াল রেখো অবশ্যই। তাছাড়াও যদি এটা অনেকটা দীর্ঘায়িত ভিডিও হয়ে যাচ্ছে আমি জানি, বাট যারা এখনও পর্যন্ত ধৈর্য ধরে কথাগুলো শুনছো, আমি বিলিভ করি তারাই এই ভিডিওর ট্রু ভিউয়ার্স, তাদেরই সত্যি কথা বলতে এই সমস্যাগুলো হচ্ছে বলে তারা এখনও দেখছে। তো আমি সকলকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে তোমরা ভালো করে এক্সাম দাও, এই ছোটো ছোটো ভুলচুকগুলোর দিকে একটুখানি খেয়াল রেখো, আশা করি তোমাদের খুব ভালো ফলাফল হবে তার ক্ষেত্রে। আর আরেকটা জিনিস, তোমাদের যারা নতুন ব্যাঙ্কিংয়ের প্রিপারেশন স্টার্ট করছো তাদের জন্য আমি কোয়ান্টস আর রিজনিংয়ের হচ্ছে অনলাইন ব্যাচেস নিয়ে এসেছি খুব নমিনাল প্রাইসের মধ্যে, এবং যদি তোমরা ব্যাচ এনরোল করতে যাও আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারো।
যে কোনো রকম প্রবলেম বা ডাউটসের জন্য। আর যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে পার্সোনালি ইনবক্সেও জানাতে পারো। বাকি এই বলে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অল দ্য বেস্ট।